একটা শিশু জন্মের পরে তার প্রধান খাবার কি? তার প্রধান খাবার হলো মায়ের বুকের দুধ, রাইট? সো ব্রেস্ট মিল্ক। সো এই ব্রেস্ট মিল্কটা কোত্থেকে আসে? ফ্রম দ্য ব্রেস্ট। সো এই যে ব্রেস্ট থেকে একটা মিল্ক প্রোডাকশন হচ্ছে, সেই মিল্কটা বাচ্চা খাচ্ছে। তো পুরো ব্যাপারটা আসলে আমরা ল্যাকটেশন এর মধ্যে আসলে টার্মের মধ্যে আসলে আলোচনা নিয়ে আসি। সো আজকে আমরা আলোচনা শুরু করতে চাই ল্যাকটেশন নিয়ে। আমরা চেষ্টা করবো ল্যাকটেশন নিয়ে টোটাল 2টা ক্লাসে আলোচনা করতে। সো ল্যাকটেশনের এখানে তাহলে মূল আমাদের পারপাস কি? আমাদের ফিজিওলজিক্যাল ডিমান্ড আসলে কি? ফিজিওলজিক্যাল ডিমান্ড হচ্ছে একজন মা যেই মোমেন্টে বাচ্চা প্রসব করবে, অর্থাৎ জাস্ট আফটার গিভিং বার্থ টু হার চাইল্ড, তাহলে জাস্ট আফটার গিভিং বার্থ। সো জাস্ট আফটার গিভিং বার্থ টু হার চাইল্ড, এখানে তার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো, রাইট? সো ব্রেস্ট ফিড করাইতে হলে আমাদের এখানে ফিজিওলজিক্যাল ডিমান্ড কি? ফিজিওলজিক্যাল ডিমান্ড হলো ব্রেস্টকে এমনভাবে সেটার স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হতে হবে যেন সেটা মিল্ক প্রোডাকশনের জন্য একটা আইডিয়াল গঠন ধারণ করতে পারে। তাহলে আমার একটা আইডিয়াল একটা ফিজিক্যাল একটা স্ট্রাকচার দরকার। সেকেন্ড কথা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার আমার এখানে এমনভাবে দরকার যেন সেটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে ব্রেস্ট মিল্ক তৈরিও করতে পারে, সেটাকে জমাও রাখতে পারে এবং সেটাকে যেন বেরও করা যাইতে পারে, এবং এটাকে এমন একটা ফিজিওলজিক্যাল হারমোনিতে থাকতে হবে যেন প্রয়োজন হলেই যেন ব্রেস্ট মিল্কটা আসে এবং প্রয়োজন না হলে যেন সেরকম ব্রেস্ট মিল্ক না আসে। সো এখানে একটা ব্যালেন্স থাকা দরকার, রাইট? সো এই জন্য আমরা আসলে নর্মালি দেখি যে ফিমেল ব্রেস্ট ডেভেলপমেন্ট, আমাদেরকে ল্যাকটেশন বুঝতে হলে সবার আগে এটা নিয়ে একটু জানতে হবে। সো আমরা প্রথমে আলোচনা করতে চাই রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। সো আমি ব্রেস্টের একটা ছবি নিয়ে আসতে চাই। এখানে গাইটনের একটা ছবি আছে, আমি একটু ছবিটাকে একটু দেখাইতে চাই। সো এখানে আমরা যদি দেখি যে ব্রেস্টের একদম নিচের যেই আমার সারফেসটা, সেটা হচ্ছে পেক্টোরালিস মেজর। সো বেসিক্যালি পেক্টোরালিস মেজরের উপরে ব্রেস্ট আসলে আমাদের থাকে, রাইট? সো পেক্টোরালিস মেজর যেটা, এর উপরে ব্রেস্টের গঠনটা কি? আমি যদি এই ছবিটার দিকে তাকাই, সো এইখানে হলুদ হলুদ যা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাডিপোস টিস্যু, এবং এর মাঝখানে এই যে এরকম আমাদের এগুলো হচ্ছে লোবিউল, এগুলো হচ্ছে লোবিউল। এর মাঝখানে আমরা যা দেখছি এগুলো হচ্ছে ডাক্ট। এখানে এসে ডাক্টগুলা একটু মোটা হয়ে গেছে, রাইট? সো এটা ওয়ান কাইন্ড অফ সাইনাস বা অ্যাম্পুলা বা ল্যাকটিফেরাস সাইনাস বলা যেতে পারে, এবং আলটিমেটলি এই ডাক্টগুলা আমাদের নিপেলের এখানে ওপেন হয়। সো বেসিক্যালি বাচ্চাটা এই নিপেলের এখানে সাকলিং যখন করে তখন আসলে মিল্কটা বাচ্চা সরাসরি তার মুখের মধ্যে আসলে প্রবেশ করে। সো আমার এখানে স্ট্রাকচারটা আসলে এমন যে এখানে ব্রেস্টের এখানে যে গ্ল্যান্ডুলার টিস্যু, সেই গ্ল্যান্ডুলার টিস্যুগুলো আসলে আমি লোবিউলের মধ্যে থাকে, যেটা মিল্ক সিক্রেট করে। সো বেসিক্যালি লোবিউলের মধ্যে ছোট ছোট আমাদের কিছু স্ট্রাকচার আছে যেটাকে আমরা আসলে অ্যালভিওলাই বলি। সো এটা একটা লোবিউল। লোবিউলের মধ্যে অনেকগুলো অ্যালভিওলাই আছে, এবং অ্যালভিওলাইয়ের স্ট্রাকচারটা যদি দেখি, এটা হচ্ছে অ্যালভিওলার একটা স্ট্রাকচার, যে অ্যালভিওলার এখানে আমাদের কিছু সেল আছে। সো বেসিক্যালি এই সেলগুলো হচ্ছে আমাদের মিল্ক সিক্রেটিং এপিথেলিয়াল সেল, যেখান থেকে মিল্ক সিক্রেট হয় এবং মিল্কটা এইখানে ভেতরে জমা থাকে, এবং সেই মিল্কটা ডাকটিউল দিয়ে আসলে বের হয়ে আসে। সো দেখা যাচ্ছে এখানে যে ডাকটিউল দিয়ে বের হবে, সেই ডাক্ট সিস্টেম দিয়ে এভাবে এভাবে এদিক থেকে সে বের হয়ে আসবে। সো একদম আমি যদি একদম ভেতর থেকে স্ট্রাকচারটা দেখি, তাহলে আমাদের এখানে কি আছে? আমাদের অ্যারিওলার এখানে মিল্ক সিক্রেটিং এপিথেলিয়াল সেল, যেখান থেকে মিল্ক সিক্রেট হয়, এবং মিল্ক সিক্রেট হয়ে এই মিল্কটা হচ্ছে আমাদের অ্যালভিওলার এখানে ভেতরে থাকে, এবং এখানে ডাকটিউলগুলো আছে। সো অনেকগুলো অ্যালভিওলাই মিলে একটা লোবিউল, এবং এই লোবিউলের মধ্যে যেরকম আমাদের ডাক্টগুলো চলে গেছে, এবং অনেকগুলো ডাক্ট এভাবে ব্রাঞ্চিং হয়, এবং সেইটা যখন ফাইনালি জাস্ট নিপলের একটু আগে সেরকম সাইনাসের মতো একটা ফর্মেশন হয়, এবং পরবর্তীতে নিপলের এখানে এসে সেটা ওপেন হয়। সো বাচ্চা যখন নিপলের এখানে সাকলিং করে, দুধটা সে ওখান থেকে আসলে নিতে পারছে। সো এই স্ট্রাকচারটা যদি আমরা একটু ভালো করে দেখি, ইট লুকস লাইক দ্যাট, যে আসলে এই অ্যাডিপোস টিস্যু কাইন্ড অফ একটা সাপোর্টিং স্ট্রাকচারের মতো আসলে ফাংশন করে, এবং সেইখানে আমাদের এই লোবিউলগুলোকে আসলে তৈরি হতে হয়। সো এই যে মোটা দাগে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আসলে ডেভেলপড হইতে হয়, এবং এই স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট পুরোপুরিভাবে হরমোন দ্বারা আসলে রেগুলেটেড হয়। সো এখানে আমাদের আসলে মাল্টিপল হরমোনস আছে, যে হরমোনগুলো এই স্ট্রাকচারাল যে গ্রোথ বা এই ডেভেলপমেন্ট, সেটাকে আসলে একদম পুরোপুরিভাবে আসলে এটাকে আসলে সে রেগুলেট করে থাকে। সো কীভাবে সেটা রেগুলেট করতেছে? সো এইখানে
ব্রেস্ট ডেভেলপমেন্টটা শুরু হয় হচ্ছে একটা মেয়ের যখন সেক্সুয়াল সাইকেলসটা শুরু হয় ওই সময় থেকে, বা যখন তার মেনস্ট্রুয়েশন ফার্স্ট শুরু হয় তখন থেকে বেসিক্যালি আমরা আসলে ঘটনাটা ঘটতে দেখি। সো বেসিক্যালি এখানে মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে ফিমেলের যে ওভারি থাকে, এটা হচ্ছে ডিউরিং তার মেনস্ট্রুয়েশন যখন শুরু হলো, মানে যখন জাস্ট ফার্স্ট মেনস্ট্রুয়েশনটা শুরু হলো, মেনার্কি বলা হয়, মেনার্কির পর থেকে আমরা হিসাবটা করছি। তো ওভারি থেকে দেখা যাচ্ছে তাদের কিছু হরমোনগুলো আসে, তার মধ্যে একটা হরমোন হচ্ছে এস্ট্রোজেন। ওভারি থেকে আমাদের আরও একটা হরমোন আসে, সেটা হচ্ছে প্রোজেস্টেরন। আমাদের ব্রেস্ট ডেভেলপমেন্টের এখানে প্রোজেস্টেরনের রোল আছে, বাট সেইটা একটু পরে। শুরুতে আমরা যখন রোলের আলোচনা করব, আমরা শুরুটা করব ইস্ট্রোজেন দিয়ে। একটা মেয়ে জাস্ট মেনার্কি শুরু হলো এবং সেইখান থেকে তার কাইন্ড অফ সেক্সুয়াল লাইফ সাইকেলটা শুরু হচ্ছে। সো সেই মোমেন্টে যে ইস্ট্রোজেন আসে, ওই মোমেন্টে ইস্ট্রোজেনটাই আমার মেজর রোল প্লে করে। সো ইস্ট্রোজেনটা কী করে? ইস্ট্রোজেন সরাসরিভাবে ব্রেস্টের যে গ্রোথ সেটাকে আসলে স্টিমুলেট করে। ব্রেস্টের কিসের গ্রোথকে স্টিমুলেট করে? ব্রেস্টের এখানে আমাদের যে ম্যামারি গ্ল্যান্ড আছে, ব্রেস্টের এখানে যে ম্যামারি গ্ল্যান্ড আছে এবং ব্রেস্টের এখানে যে অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট যেটা ডিপোজিটেড হচ্ছে, এই পুরা ব্যাপারটাই ইস্ট্রোজেন আসলে সরাসরিভাবে স্টিমুলেট করে। সো ইস্ট্রোজেনের স্টিমুলেশনে ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, ইস্ট্রোজেনের সরাসরি স্টিমুলেশনে ব্রেস্টের এখানে ফ্যাট জমা হতে শুরু করে। সো দেয়ার ইজ ডিপোজিশন অফ দ্য ফ্যাট ইন দ্য ব্রেস্ট। তো এখানে আলটিমেটলি ব্রেস্ট একটা শেপ আসা শুরু করে, ব্রেস্ট একটা ম্যাস জমা শুরু হয় এবং বাই দিস টাইম সাইমultaneously সেটা ম্যামারি গ্ল্যান্ডের যে ডেভেলপমেন্ট বা গ্রোথ অফ ম্যামারি গ্ল্যান্ড সেটাকেও সে আসলে প্রমোট করতেছে। এখন এটা হচ্ছে তার যখন সেক্সুয়াল সাইকেল শুরু হলো তখন থেকে এই ইস্ট্রোজেনের এই রোলটা হচ্ছে। এখন এই মেয়েটা ইভেনচুয়ালি একটা সময় গিয়ে প্রেগনেন্ট হলো, রাইট? তো যখন সে প্রেগনেন্ট হলো, ডিউরিং প্রেগনেন্সি আমরা দেখি খুব লার্জ অ্যামাউন্টে আমরা আসলে তখন ইস্ট্রোজেন রিলিজড হতে দেখি, পার্টিকুলারলি ফ্রম দ্য প্লাসেন্টা। সো যখন একটা মেয়ে অ্যাকচুয়ালি প্রেগনেন্ট হলো তখন লার্জ অ্যামাউন্ট অফ এস্ট্রোজেন গেট রিলিজড ফ্রম দ্য প্লাসেন্টা। সো লাইক প্লাসেন্টা থেকে এখন আগের থেকে অনেক বেশি পরিমাণে এস্ট্রোজেন রিলিজড হতে থাকে। সো যখন আগের থেকে অনেক বেশি পরিমাণে এস্ট্রোজেন রিলিজড হতে থাকে, সেইটা এই গ্রোথটাকে আরও বেশি পটেনশিয়েট করে দেয়। সো ব্রেস্টে আরও বেশি ফ্যাট ডিপোজিটেড হয়, ব্রেস্টের এই মেমারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট আরও বেড়ে যায়। সো ওভারঅল আমরা দেখি ডিউরিং প্রেগনেন্সি ব্রেস্টের যে আলটিমেট গ্রোথ, সেই গ্রোথটা অনেক বেশি মানে বেড়ে যায়। সো দের ইজ গ্রেটার গ্রোথ অ্যাট প্রেগনেন্সি ডিউ টু দ্য হাই অ্যামাউন্ট অফ এস্ট্রোজেন। এবং ডিউরিং প্রেগনেন্সি এই ডেভেলপমেন্টাল প্রসেস আর একটু লেভেল আপ হয়। লেভেল আপ কি? এর আগ পর্যন্ত আমার ডেভেলপমেন্ট হচ্ছিল শুধু মেমারি গ্ল্যান্ড আর ফ্যাট ডিপোজিশনে, কিন্তু আমাদের ব্রেস্টের স্ট্রাকচারে তো শুধু ফ্যাট আর এই গ্ল্যান্ড তৈরি করাই একমাত্র উদ্দেশ্য ছিল না। এখানে তো আমার এই ডাক্টাল সিস্টেমকে তৈরি করতে হবে, রাইট? এখানে আমার এই ডাক্টাল সিস্টেমকে ডেভেলপ করতে হবে। এখানে আমার দেখা যাচ্ছে যে এই ডাক্টাল সিস্টেমের এখানে যে ব্রাঞ্চিংগুলো হচ্ছে, এটার যে গ্রোথ, এইটা আমাদের এখন দরকার। সো দেখা যাচ্ছে ডিউরিং প্রেগনেন্সি ইস্ট্রোজেনের প্রভাবে আরও একটা নতুন ফাংশন আমরা আসলে তখন পাই। সেটা কি? সেটা হচ্ছে ব্রেস্টের যে ডাক্টাল সিস্টেম, এখানে যে ডাক্টাল সিস্টেম, সেই ডাক্টাল সিস্টেমটা এখন গ্রো করা শুরু করবে। এইটার গ্রোথ হবে, এই ডাক্টাল সিস্টেমের ব্রাঞ্চিং হবে। সো এইটাও ইস্ট্রোজেনের প্রভাবে আলটিমেটলি হতে থাকবে। বাট এই ডাক্টাল সিস্টেমের গ্রোথ এককভাবে শুধুমাত্র ইস্ট্রোজেন ব্যাপারটা ডিল করে, ইটস নট লাইক দ্যাট। এখানে আসলে কন্ট্রিবিউশন হিসেবে আরও কিছু হরমোনের রোল আছে। এখানে আর কী হরমোন আমাদের ডাক্টাল সিস্টেমের গ্রোথে আসলে রোল প্লে করে, তার মধ্যে একটা হচ্ছে গ্রোথ হরমোন, একটা হচ্ছে আমাদের প্রোল্যাকটিন, একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। বেসিক্যালি আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে গ্লুকোকর্টিকয়েডস আছে সেইগুলা। সো গ্লুকোকর্টিকয়েডস এবং ইনসুলিন। সো এদের রোলটা বেসিক্যালি কী? এরা আমরা যদি আসলে ভালো করে দেখি, এরা প্রত্যেকেই প্রোটিন মেটাবলিজমের সাথে সম্পর্কিত। এদের প্রত্যেকেরই প্রোটিন মেটাবলিজমে কিছু না কিছু রোল আছে। সো এদের যে প্রোটিন মেটাবলিজমের যে রোল, সেইটা টু সাম এক্সটেন্ট এই ডাক্টাল সিস্টেমের গ্রোথ এবং ব্রাঞ্চিং সেখানে আসলে হেল্পফুল হয়। সো এইখানে ডাক্টাল সিস্টেমের গ্রোথ এবং যে ব্রাঞ্চিং, এটার ডেভেলপমেন্টে ডিউরিং প্রেগনেন্সি এই হরমোনগুলো আসলে টু সাম এক্সটেন্ট তাদের রোল আসলে প্লে করে। এখন আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে আমাদের প্রোজেস্টেরনও একটা রোল প্লে করে, কিন্তু সেইটা আসলে একটু পরে, রাইট? সো এই পরেটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সি প্লাসেন্টা থেকে হাই অ্যামাউন্টে প্রোজেস্টেরন রিলিজড হতে থাকে। সো এই প্রোজেস্টেরন এরপর ফার্দার ব্রেস্টের ডেভেলপমেন্টে অংশ নেয়। সেটা কী করবে? সো এখন প্লাসেন্টা থেকে আমার যে হাই অ্যামাউন্টের প্রোজেস্টেরনটা আসে,
সে আসলে এই প্রোজেস্টেরনটা দেখা যাচ্ছে ব্রেস্টের যে লোবিউল বা যে অ্যালভিওলাই এইটার গ্রোথে হেল্প করে। সো আমরা এতক্ষণ ধরে যা যা দেখছি ওর বাইরে যতটুকু বাকি ছিল আমার লোবিউল ফর্মেশন এবং এখানে যে অ্যালভিওলাই তৈরি হওয়া, এটা যে বাডিং, হ্যাঁ অ্যালভিওলাই বাডিং হয়, সো এটার ডেভেলপমেন্ট আসলে প্রোজেস্টেরন আগায় আসে। সো প্রোজেস্টেরনের প্রভাবে আমি যেটা দেখব সেটা হচ্ছে এই ব্রেস্ট লোবিউল, তারপরে বাডিং অফ অ্যালভিওলাই, সো এই ইফেক্টটা আমি অ্যাডিশনাল গ্রোথ হিসেবে সেখানে ডেভেলপড হইতে দেখি। অ্যাট দ্য সেম টাইম অ্যালভিওলার এখানে আমাদের সিক্রেটরি সেল, সেটার ডেভেলপমেন্টও প্রোজেস্টেরনের প্রভাবেই হয়। সো অ্যালভিওলাই এইখানে আমাদের যে সিক্রেটরি সেল যেখান থেকে মিল্ক সিক্রেশন হচ্ছে, সেই সেলের ডেভেলপমেন্টও প্রোজেস্টেরন এটাকে আসলে কাইন্ড অফ প্রমোট করে। সো এখন আমরা দেখি যে আমরা টোটাল যে গ্রোথ দেখছি, এই গ্রোথের মধ্যে তাহলে লোবিউল অ্যালভিওলাই বা এই স্ট্রাকচার রিলেটেড যত যা কিছু আছে, এটা আসলে বেসিক্যালি রোল অফ প্রোজেস্টেরন ডিউরিং প্রেগনেন্সি। আর এর বাইরে ব্রেস্টের যে বাকি স্ট্রাকচার, ফ্যাট ডিপোজিট হওয়া, ম্যাস করা, তারপর হচ্ছে আমাদের ডাক্টাল সিস্টেম ডেভেলপ করা বা মেমারি গ্ল্যান্ডের যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা বেসিক্যালি ইস্ট্রোজেনের প্রভাবে হচ্ছে। এবং ডিউরিং প্রেগনেন্সি আমার এই ডাক্টাল সিস্টেমের যেই এক্সট্রা গ্রোথ বা যেই ব্রাঞ্চিংটা আমি দেখছি, সেখানে এক্সট্রা আমাদের গোনাডোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন, গ্লুকোকর্টিকয়েড, ইনসুলিন, সেগুলোর রোল আমি পাচ্ছিলাম। তাহলে দিস ইজ হাউ দ্য ব্রেস্ট গেট ডেভেলপড। সো ব্রেস্টের ডেভেলপমেন্ট পুরোপুরিভাবেই হরমোনের এই ইনফ্লুয়েন্স থেকে হয়। তাহলে আমাদের ব্রেস্টের ডেভেলপমেন্ট হচ্ছে দুইটা ফেজ পেলাম, রাইট? একটা ফেজ হচ্ছে ডিউরিং, মানে স্টার্টস ফ্রম দ্য মেন আর কি, আর আরেকটা ফেজ সেটা হচ্ছে বেসিক্যালি আমরা দেখছি যে ডিউরিং প্রেগনেন্সি আসলে হচ্ছে। সো প্রেগনেন্সিতে এসে কাইন্ড অফ ব্যাপারটা পূর্ণতা পেলো, বিকজ প্রেগনেন্ট যদি সে না হয়, তার তো আসলে মিল্ক সিক্রেশনের জন্য লোবিউল তৈরি হওয়াটা আসলে ফিজিওলজিক্যাল ডিমান্ড থেকে আসছে না। যখন সে প্রেগনেন্ট হচ্ছে তখনই তার বডি আসলে নিজেকে প্রিপেয়ার করতেছে যেন আফটার গিভিং বার্থ যেন বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে পারে। সো এই জন্য ডিউরিং দ্য প্রেগনেন্সি পিরিয়ড তখনই আসলে প্রোজেস্টেরনের প্রভাবে লোবিউল, অ্যালভিওলাই বা সিক্রেটরি সেল এইটার ডেভেলপমেন্ট আসলে হয়। সো এটা কাইন্ড অফ ফিজিওলজিক্যাল নেসেসিটি অনুযায়ী ধাপে ধাপে সেই অনুযায়ী ব্যাপারটা আসলে কাইন্ড অফ ডেভেলপড হচ্ছে। সো এইটা গেল আমাদের বেসিক স্ট্রাকচার রিলেটেড কথা। তাহলে এখন আমরা ধরে নিলাম যে আমাদের একটা মহিলা প্রেগনেন্ট এবং তার ব্রেস্টের ডেভেলপমেন্টটা হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি একটু হিসাব করি, মনে করি এটা হচ্ছে আমাদের সেই অ্যালভিওলাই, অনেকগুলো অ্যালভিওলাই মিলে মনে করি এইটুকু স্ট্রাকচার হচ্ছে আমাদের লোবিউল, মনে করি এইটুকু হচ্ছে একটা লোবিউল এবং এরকম অনেকগুলো লোবিউল আছে। সো এটার ডাক্ট আলটিমেটলি মনে করি এখানে সাইনাস হলো, এটা নিপল এসে মনে করি ওপেন হয়েছে, রাইট? এখন এখানে অ্যালভিওলাই ও হচ্ছে দেখা যাচ্ছে যে ও কিন্তু চাইলেই মিল্ক তৈরি করতে পারে, মিল্ক সিক্রেট করতে পারে, কিন্তু সে তখনই আসলে মিল্ক সিক্রেট করে না। আমরা কিন্তু আসলে নর্মালি দেখি না যে ডিউরিং প্রেগনেন্সি হওয়ার সাথে সাথে যে সে মিল্ক একদম সিক্রেট করে ভাসায় দেয়, ইটস নট লাইক দ্যাট, রাইট? সো এখানে আসলে ব্যাপারটা কি, সো ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট, এই মোমেন্টে আমাদের ইস্ট্রোজেন পজিশন খুবই দরকার। কিন্তু মিল্কের যে অ্যাকচুয়াল সিক্রেশন, সেইখানে কিছু ঘটনা আছে। সেটা কি, মিল্কের যে অ্যাকচুয়াল সিক্রেশন অর্থাৎ আমাদের যে অ্যালভিওলাই, সেখানে যে আমাদের মিল্ক সিক্রেটিং যে এপিথেলিয়াল সেলগুলো থাকে, ওই এপিথেলিয়াল সেলগুলোকে মিল্ক সিক্রেট করতে গেলে এখানে ডিফারেন্ট হরমোনাল মেকানিজম এখানে কাজ করে। তাহলে আমরা মনে করি এটা একটা অ্যালভিওলাই, এই অ্যালভিওলার এখানে মনে করি এগুলো হচ্ছে আমাদের মিল্ক সিক্রেটিং সেল, মনে করি এগুলো মিল্ক সিক্রেটিং সেল, এখান থেকে যে মিল্ক সিক্রেট হবে, এই মিল্ক সিক্রেশন আমাদের ডিফারেন্ট হরমোনাল রোল আমরা আসলে হতে দেখি। সো এইখানে মিল্ক সিক্রেশনের ফেভারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হরমোনটা আছে সেটা হচ্ছে প্রোল্যাকটিন। এখন প্রোল্যাকটিন বেসিক্যালি ও আসলে সরাসরিভাবে আমরা আসলে দেখি যে মিল্ক সিক্রেশনকে প্রমোট করে। সো প্রোল্যাকটিন প্রমোটস মিল্ক সিক্রেশন। এখন প্রোল্যাকটিন হরমোনটা কোথা থেকে আসে? প্রোল্যাকটিন হরমোনটা আসে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। সো অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাকটিন হরমোন সিক্রেট হয় এবং এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাকটিন হরমোন সিক্রেট হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে রেগুলেট করে হাইপোথ্যালামাস। সো বেসিক্যালি হাইপোথ্যালামাস যেটা করে, হাইপোথ্যালামাস আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে যত হরমোন আছে কাইন্ড অফ প্রত্যেকের মানে আমাদের যেই সিক্রেশনটা হয় সেটাকে সে প্রমোট করে। কিন্তু হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাকটিনের সিক্রেশনকে নর্মালি সে আসলে ইনহিবিট করে থাকে। সো হাইপোথ্যালামাসের রোলটা এখানে খুব ইন্টারেস্টিং। সেটা কি, হাইপোথ্যালামাস নর্মালি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের যত হরমোন আছে
প্রত্যেকের রিলিজকে কাইন্ড অফ স্টিমুলেট করে, কিন্তু হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিনের যেই সিক্রেশন সেটাকে সে নর্মালি আসলে ইনহিবিট করে। নর্মালি সেটাকে কীভাবে ইনহিবিট করে? বাই মিনস অফ প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন। সো হাইপোথ্যালামাস থেকে আসলে প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন রিলিজড হয়, যেইটা আসলে এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই প্রোল্যাক্টিন সিক্রেশনকে আসলে বাধা দেয়। এখন এই যে প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন, সেটা নিয়ে একটু কথা আছে। সেটা কি? এইটা আসলে আমরা যখন আরও গবেষণা করছি তখন আসলে দেখা গেছে যে হাইপোথ্যালামাস থেকে যে ডোপামিন সিক্রেট হয়, এইটার এটা আসলে কাইন্ড অফ সেম। সো এটার ক্লিনিক্যাল মানে এটার ইউজ বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা আমি বলি, আমরা আসলে বেশ কিছু কন্ডিশনে কিছু ড্রাগ দিই যেইটা ডোপামিন সিক্রেশনকে বাড়ায় দেয় বা ডোপামিন রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে দেয়। সো দেখা যাচ্ছে ফার্মাকোলজিক্যালি আমরা যখন এমন কোনো ড্রাগ কোনো পেশেন্টকে দিই যেটা ডোপামিন রিসেপ্টরের উপরে ফাংশন করে বা ডোপামিন অ্যাগনিস্ট, সেই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে দেখতে পাই যে এই মিল্ক সিক্রেশনটা কমে আসে। আবার দেখা যাচ্ছে এমন কোনো পেশেন্টকে যদি এমন কোনো ড্রাগ দিই যেটা ডোপামিন রিসেপ্টরকে ব্লক করে দেয়, ডোপামিনের কাজ করতে বাধা দেয়, সেই সকল ড্রাগ দিলে দেখা যাচ্ছে এই মহিলাদের ক্ষেত্রে এই ব্রেস্ট মিল্ক সিক্রেশন হঠাৎ করে শুরু হয়ে যায়। সো এটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আছে। কিছু কিছু ড্রাগ যেটা সাইড ইফেক্ট হিসেবে আমরা দেখি যে মিল্ক সিক্রেশন হচ্ছে, কিছু কিছু ড্রাগ যেটা এক্সেসিভ মিল্ক সিক্রেশন হলো সেটাকে বন্ধ করার জন্য আমরা ইউজ করি। সো ডোপামিন রিসেপ্টরকে কেন্দ্র করে আমরা কিছু ড্রাগ ইউজ করি যেটা এই প্রোল্যাকটেশন বা ল্যাকটেশনের ব্যাপারটাকে ম্যানিপুলেট করার জন্য ইউজ করা হয়। বাট এত জটিল চিন্তা করার দরকার নেই, আমি জাস্ট একটা হালকা একটা আইডিয়া দিলাম, এটা ফার্মাকোলজি থেকে আলোচনা আসবে। বাট লেটস মুভ অন। তাহলে আমরা যেটা বলছিলাম যে হাইপোথ্যালামাস থেকে আসলে প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন আসে, বা যেটা অ্যাকচুয়ালি ডোপামিনের মতো বাট কাইন্ড অফ ডোপামিনই বলা যেতে পারে, যেটা আসলে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিনের সিক্রেশনকে আসলে বাধা দেয়। সো এটা হচ্ছে নর্মাল অবস্থা। অ্যাট দ্য সেম টাইম যখন আমাদের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হাই অ্যামাউন্টে থেকে থাকে, সেটাও কাইন্ড অফ প্রোল্যাক্টিনের কাজটাকে কাইন্ড অফ ইনহিবিট করে, বা এভাবে বলা যেতে পারে যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তারা আসলে মিল্ক সিক্রেশনকে কাইন্ড অফ ইনহিবিট করে। তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তাদের প্রভাবে ব্রেস্ট ডেভেলপমেন্ট হলো, সে ল্যাকটেশনের জন্য রেডি হয়ে গেল, বাট ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন যতক্ষণ ব্লাড সার্কুলেশনে আছে সেইটা কাইন্ড অফ অ্যাকচুয়াল মিল্ক সিক্রেশনকে আসলে ইনহিবিট করে থাকে। সো এখন থিঙ্ক অ্যাবাউট প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সি প্লাসেন্টা থেকে হিউজ অ্যামাউন্টে ইস্ট্রোজেন আসতেছে, হিউজ অ্যামাউন্টে প্রোজেস্টেরন আসতেছে, এবং ডিউরিং প্রেগনেন্সি আমার পেশেন্টে দেখি যে আস্তে আস্তে অল্প অল্প প্রোল্যাক্টিন সিক্রেশন হওয়া শুরু হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে ফিফথ উইক অফ প্রেগনেন্সি থেকে আস্তে আস্তে প্রোল্যাক্টিন সিক্রেশন বাড়তে থাকে। এখন যতই প্রোল্যাক্টিন সিক্রেশন বাড়তে থাকে না কেন, যতক্ষণ না পর্যন্ত আসলে ইস্ট্রোজেনের প্রোজেস্টেরন আসলে হাই অ্যামাউন্টে সার্কুলেশনে থাকে, ওভারঅল মিল্ক সিক্রেশন আসলে হয় না। আমরা একদম জাস্ট বিফোর গিভিং বার্থ, জাস্ট ওই মোমেন্টে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে আফটার পার্চুরেশন বা বিফোর, জাস্ট একদিন বা 2 দিন আগে বিফোর পার্চুরেশন বা জাস্ট গিভিং বার্থ মানে বাচ্চার জন্ম দেওয়ার জাস্ট 1 দিন বা 2 দিন আগে অল্প পরিমাণ কিছু ব্রেস্ট সিক্রেশন আসে, যেটা বেসিক্যালি মিল্কের মতোই ক্যারেক্টারিস্টিক, বাট ওখানে জাস্ট ফ্যাট নাই, সেটাকে আমরা কোলোস্ট্রাম বলি। কিন্তু অ্যাকচুয়াল মিল্ক সিক্রেশনটা আসলে আমরা মানে আফটার বার্থ পাই, কারণ যখন প্লাসেন্টাটা এক্সপেলড হয়ে যাচ্ছে। সো তাহলে কি হলো, আমার প্রেগনেন্সিতে ব্রেস্ট ডেভেলপমেন্ট অপটিমাম পজিশনে গেলেও আমরা আসলে ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা তখন পর্যন্ত পাই না। কেন পাই না? এইদিকে প্রোল্যাক্টিন আসতেছে যেটা ব্রেস্ট মিল্ক সিক্রেশনের জন্য রেডি হয়ে বসে আছে, বা সেটাই ব্রেস্ট মিল্ক সিক্রেশনকে প্রমোট করে থাকে, কিন্তু সেখানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সেটাকে বাধা দিচ্ছে। হাইপোথ্যালামাস থেকে প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন এসে সেটাকে বাধা দিয়ে বসে রাখছে। এখন তাহলে এরপরে করণীয় কী, বা এরপরে ঘটনাটা কী? সো আচ্ছা, এখন এইখানে আমার একদিকে প্রোল্যাক্টিন রেডি হয়ে বসে আছে, সে ব্রেস্টকে আসলে কাইন্ড অফ রেডি করতেছে যে ঠিক আছে, আমি যখনই ইনহিবিটরি ইফেক্ট আর পাবো না তখনই একদম মানে ঝাঁপায় ব্রেস্ট মিল্ক সিক্রেশন তৈরি, মানে একদম এটার জন্য রেডি হয়ে বসে আছে। সো ইন অ্যাডিশন এই ল্যাক্টোজেনিক প্রপার্টিকে কাইন্ড অফ স্টিমুলেট করে আরেকটা হরমোন আছে যেটা প্লাসেন্টা থেকে আসে, এটা হচ্ছে হিউম্যান কোরিওনিক সোমাটোম্যামোট্রপিন। হিউম্যান সোম্যাটোম্যামোপ্রোটিন। সো প্রোল্যাক্টিনের মতো এটাও আসলে কাইন্ড অফ
ল্যাক্টোজেনিক প্রপার্টিজ আসলে শো করে, যেটা প্রোল্যাক্টিনের ফাংশনটাকে কাইন্ড অফ সাপোর্ট করে। কিন্তু যতক্ষণ প্রেগনেন্সি কন্টিনিউ হচ্ছে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের সাপ্রেসিভ ইফেক্টের কারণে আসলে মিল্ক সিক্রেশন হয় না। দেখা যাচ্ছে মিল্ক সিক্রেশন হয়তো বা হইতে পারবে যখন বাচ্চাটা জন্ম নেবে, তার আগে যদি হয়ও সেটা আসলে ফিউ মিলিলিটার। তো ওটা আসলে মানে হওয়া না হওয়া আসলে অলমোস্ট সেম কথা। সো আমরা তাহলে ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা শুরু হইতে দেখি কখন থেকে। মনে করি যে একটা বাচ্চা আজকে হলো বার্থ হলো, সো জাস্ট এই গিভিং বার্থের আগের 1 দিন বা 2 দিন এবং গিভিং বার্থের পরের 1 দিন বা 2 দিন এরকম একটা উইন্ডো পিরিয়ড আমরা দেখি। এই ফার্স্ট ফিউ ডেজ বিফোর অ্যান্ড আফটার পারচুরেশন, তখন ব্রেস্ট থেকে একটা সিক্রেশন বের হয়, একটা ফ্লুইড সিক্রেটেড হয়। সেই ফ্লুইডের মধ্যে কি থাকে? সেই ফ্লুইডের মধ্যে মিল্ক, ব্রেস্ট মিল্কে যে প্রোটিন থাকে সেই প্রোটিনই পাবো, ব্রেস্ট মিল্কে যে ল্যাকটোজ থাকে সেই ল্যাকটোজই পাবো। জাস্ট ব্রেস্ট মিল্কে যে ফ্যাট থাকার কথা সেই ফ্যাটটা নাই। তাহলে ব্রেস্ট মিল্কের ফুল প্রপার্টিজ সেখানে প্রেজেন্ট উইদাউট দ্য ফ্যাট। সো ওখানে প্রোটিনও আছে, ল্যাকটোজও আছে। সো এটা আসলে পুরোপুরি তাহলে ব্রেস্ট মিল্ক হইল না, রাইট? কারণ ওটার মধ্যে ফ্যাট নাই। কিন্তু এই যে একটা ফ্লুইড আসতেছে, এটার মধ্যে একটু প্রোটিন আছে, একটু ল্যাকটোজ আছে। সো এইটাকে বলা হয় কলোস্ট্রাম। সো এই শুরুর দিকে কলোস্ট্রামটা হয়, বাট যেই মোমেন্টে আসলে প্লাসেন্টাটা ডেলিভারি হয়ে গেল, সো তখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন অ্যাবসেন্ট। বিকজ ওই মোমেন্টে ইস্ট্রোজেনের পজিশন কোথা থেকে আসতেছে না, প্লাসেন্টা থেকে আসতেছিল। জাস্ট আফটার বার্থ প্লাসেন্টা যখন বের করে ফেলা হয়েছে, সো তখন ইমিডিয়েটলি সাডেন লস অফ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেশন। তাহলে বার্থ হয়ে গেছে, বার্থ হওয়ার পরে প্লাসেন্টা এক্সপেলড হয়ে গেছে, প্লাসেন্টা বের করে ফেলা হয়েছে। এখন প্লাসেন্টা নাই মানে প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যেটা আসতেছিল সেটাও নাই। সো না থাকলে এতক্ষণ প্রোল্যাক্টিনকে যে আটকে রাখা হয়েছিল বা সেটার কাজকে যে কাইন্ড অফ ইনহিবিট করে রাখা হয়েছিল, সেই ইনহিবিটরি ইফেক্ট এখন আর নাই। সো ইনহিবিটরি ইফেক্ট এখন আর না থাকার কারণে এই প্রোল্যাক্টিনের প্রভাবে আলটিমেটলি আমরা আসলে দেখব হিউজ অ্যামাউন্টে মিল্ক সিক্রেশন হওয়া শুরু হতে থাকে। সো আফটার বার্থ প্রথম 1 থেকে 7 দিনের মধ্যে প্রচুর পরিমাণে আমরা তখন মিল্ক সিক্রেটেড হইতে দেখি। এখন এই যে মিল্ক সিক্রেশনটা শুরু হলো জাস্ট আফটার বার্থ, মিল্ক সিক্রেশন যে শুরু হলো, এই মিল্ক সিক্রেশন কিন্তু এককভাবে শুধু প্রোল্যাক্টিন ফাংশন করে সেটা না, এখানে আরও কিছু হরমোনের রোল আছে। কেন আছে আমি বলতেছি। সো এখানে আর কী হরমোন আমাদের দরকার? এখানে গ্রোথ হরমোন দরকার, এইখানে কর্টিসল দরকার, এখানে প্যারাথাইরয়েড হরমোন দরকার, এইখানে ইনসুলিন দরকার। কেন? কারণ হচ্ছে এই মিল্কের মধ্যে আমার ক্যালসিয়াম দরকার, মিল্কের মধ্যে আমার সুগার দরকার, সো মিল্কের মধ্যে অ্যামিনো অ্যাসিড দরকার, ফ্যাটি অ্যাসিড দরকার। সো এই যে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, সুগার বা গ্লুকোজ দরকার। সো এইগুলো কীভাবে আসতেছে? সো এইগুলো আসার জন্য আমাদের এই গ্রোথ হরমোন, কর্টিসল, প্যারাথাইরয়েড হরমোন, ইনসুলিন এইগুলো মানে প্রত্যক্ষভাবে রোল প্লে করে। সো এই হরমোনগুলো মিল্ক সিক্রেশনে সাপোর্টিভ রোল আসলে প্লে করে। হ্যাঁ, মেইন রোলটা আমার এখানে প্রোল্যাক্টিন, বাট মিল্ক সিক্রেশনে এরাও সাপোর্টিভ রোল প্লে করে। বিকজ মিল্কের আমাদের যে অ্যামিনো অ্যাসিড কন্টেন্ট বা ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট, ক্যালসিয়াম বা সেখানে যে গ্লুকোজ আছে, এগুলোর জন্য এই হরমোনগুলোকেও আমার আসলে সেই মোমেন্টে দরকার। সো এখন যখন একটা বাচ্চা অ্যাকচুয়ালি জন্ম নিল, সো বাচ্চার জন্ম নেওয়ার পরে ঘটনাটা কি? বাচ্চার জন্ম নেওয়ার পরে প্রোল্যাক্টিন লেভেল আস্তে আস্তে কমতে শুরু করে। বাচ্চার জন্ম নেওয়ার পরে প্রোল্যাক্টিন লেভেল আস্তে আস্তে কমতে শুরু করবে যদি মা ব্রেস্টফিড না করে। একটা বাচ্চার জন্ম হয়ে গেছে, মা বাচ্চাকে ব্রেস্টফিড করলো না, বেসিক্যালি আস্তে আস্তে প্রোল্যাক্টিন লেভেল কমতে প্রেগনেন্সির আগে যে মিনিমাম অ্যামাউন্টে ছিল সেই লেভেলে চলে যাবে। তাহলে প্রেগনেন্সির পরে যদি আমার প্রোল্যাক্টিন ফল করে, তাহলে তো আমার ফার্দার মিল্ক সিক্রেশন হবে না। সো এখানে মিল্ক সিক্রেশনের উপায়টা কি? এখানে মিল্ক সিক্রেশন উপায় হচ্ছে বাচ্চার জন্ম নেওয়ার পরে বাচ্চা যখন ব্রেস্ট ফিডিংয়ের জন্য সাকলিং করবে, যখন নার্সিং করা হবে, নার্সিং মানে ব্রেস্ট ফিডিংটাকেই নার্সিং বলা হয়, ঠিক আছে? এটা গাইডে দেখবেন নার্সিং লেখা, নার্সিং মানে হচ্ছে ব্রেস্ট ফিডিং করানোকেই বোঝানো হচ্ছে। সো বাচ্চা যেই মোমেন্টে জন্ম নিল, তারপরে যখন বাচ্চাকে মায়ের কাছে নিয়ে এসে দেওয়া হবে এবং বাচ্চাটা মায়ের নিপলকে সাক করা শুরু করবে, সেই মোমেন্টে নিপল থেকে সরাসরি নার্ভাস সিগন্যালটা হাইপোথ্যালামাসে চলে যাবে। তাহলে কি হলো? বার্থ হয়েছে, বার্থ হওয়ার পরে বেবিকে মায়ের কাছে নিয়ে আসা হয়েছে, বেবিটা কী করলো? নিপল সাক করলো,
যেই মোমেন্টে বাচ্চাটা নিপল সাক করবে তখন এইখান থেকে একটা সিগন্যাল, একটা নার্ভাস সিগন্যাল সরাসরিভাবে হাইপোথ্যালামাসে চলে যাবে। এবং যখন হাইপোথ্যালামাসে চলে যাবে, নর্মালি হাইপোথ্যালামাস কী করতেছিল? নর্মালি হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাক্টিন সিক্রেশনকে ইনহিবিট করতেছিল, রাইট? এখন এই সিগন্যাল যাওয়ার কারণে এই ইনহিবিটরি সিগন্যালটা উইথড্র হয়ে যাবে, তখন আর ইনহিবিটরি কোনো সিগন্যাল থাকবে না। সো ইনহিবিটরি সিগন্যাল না থাকার কারণে এখন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে প্রোল্যাক্টিন হরমোন রিলিজ হওয়া শুরু হবে। সো আফটার বার্থ প্রোল্যাক্টিন হরমোন সিক্রেট হইতে গেলে এই নিপল সাকলিংটা খুব গুরুত্বপূর্ণ। সো এই জন্যই আমরা বলি যে বাচ্চা জন্মের পরপরই মা কাছে বাচ্চাকে নিয়ে আসেন, নিয়ে এসে বাচ্চা সাক করা শুরু করে দেবে, দুধ থাকুক আর না থাকুক, বিকজ বাচ্চা সাক করলে মানে খুব অল্প সময়ের মধ্যেই আসলে আলটিমেটলি মিল্ক চলে আসবে। আমরা এবং প্র্যাকটিক্যালি এটাই করা হয় গাইনিতে। আমরা বাচ্চা জন্ম দেওয়ার পরপরই দেখা যাচ্ছে অনেক মায়ের বুকে দুধ, সে মনে করে যে দুধ তো নাই বা দুধ সে কম পাচ্ছে মনে হচ্ছে। সো আমরা বলি যে আপনি বাচ্চাকে দিয়ে সাক করান, যা আসবে তাই সাক করান, নো প্রবলেম। সো অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে মানে মিল্ক সিক্রেশন আসলে চলে আসে। সো ব্যাপারটা আসলে এটা আমরা এখানে যে মানে ফিজিওলজিটা বলতেছি এটার কমপ্লিট আমরা আসলে মানে প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশন আমরা আসলে করে থাকি। সো পুরো ব্যাপারটাই আসলে কাইন্ড অফ যা পড়তেছি এটা রিয়েল লাইফে আমরা আসলে এই নলেজটাকে আসলে অ্যাপ্লাই করি। তাহলে বাচ্চা যখন নিপল সাকলিং করবে তখন ডিরেক্ট হাইপোথ্যালামাসের নার্ভাস সিগন্যাল চলে যাবে। নার্ভাস সিগন্যাল চলে গেলে হাইপোথ্যালামাস থেকে যে ইনহিবিটরি রোলটা ছিল সেই ইনহিবিটরি রোলটা উইথড্র হয়ে যাবে এবং তখন প্রোল্যাক্টিন হরমোন প্রচুর পরিমাণে রিলিজ হয়। নর্মালি দেখা যাচ্ছে 10 থেকে 20 গুণ পর্যন্ত সেটা বেড়ে যেতে পারে। এবং যখনই বাচ্চা এরকম সাকলিং করে এই প্রোল্যাক্টিন সিক্রেশন লাইক 1 ঘন্টা ধরে এটা আসলে চলমান থাকে। তাহলে এখন এই যে প্রোল্যাক্টিন আসতেছে সেই প্রোল্যাক্টিন তো ম্যামারি গ্ল্যান্ড থেকে একদম স্টিমুলেট করে প্রচুর পরিমাণে সে মিল্ক এভাবে সিক্রেট করাইতেছে। সো প্রোল্যাক্টিন সার্জ এইভাবে তাহলে চলমান থাকে। সো যতক্ষণ মা আসলে বাচ্চাকে দুধ খাওয়াবে ততক্ষণই এই হাইপোথ্যালামাসের এই ইফেক্ট সেইটাকে আসলে এইভাবে আমরা দেখবো যে হাইপোথ্যালামাসের ইনহিবিটর ইফেক্টে সেইভাবে আসলে আমরা উইথড্র পাবো। উইথড্র পাইলে তখন হচ্ছে আমরা দেখবো যে প্রোল্যাক্টিন সার্জ হচ্ছে এবং তখন ব্রেস্ট মিল্ক আসবে। সো এইখানে মূল ব্যাপারটা হচ্ছে বাচ্চাকে মা কন্টিনিউয়াসলি ব্রেস্ট ফিডিং করবে, নার্সিং করবে। এখন যদি এরকম হয় যে মা কিছুদিন ব্রেস্ট মিল্ক খাওয়াইছে তারপরে দুধ খাওয়ানো বন্ধ করে দিছে, সো দুধ খাওয়ানো বন্ধ করে দিলে কী হবে, তখন বেবি আর নিপল সাকলিংও করতেছে না। নিপল সাকলিং করলে হাইপোথ্যালামাসে আর নার্ভাস স্টিমুলেশন বা সিগন্যালটাও যাচ্ছে না। সিগন্যাল না গেলে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের এখানে যে ইনহিবিটরি ইফেক্ট সেটা আবার ফেরত চলে আসে। সো তখন মানে মিল্ক সিক্রেশন আসলে কমে আসবে। সো এটাই দেখা যায় যে নার্সিং যদি কোনো মা কন্টিনিউ না করে দেখা যাচ্ছে ব্রেস্ট এক সপ্তাহের মধ্যেই যে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের যে ক্যাপাসিটি সেটা আসলে তখন আবার কমে আসতে শুরু করবে। সো ব্রেস্ট মিল্ক কন্টিনিউ, তাহলে বাচ্চা যদি লম্বা সময় ধরে ব্রেস্ট ফিডিং করে তাহলে লম্বা সময় ধরে মিল্ক প্রোডাকশনটা চলতে থাকবে। সো ব্যাপারটা হচ্ছে বাচ্চাকে মা যত বেশি ব্রেস্ট ফিডিং করাবে তার ব্রেস্ট ফিডিং ক্যাপাসিটি তত বেশি বাড়তে থাকবে। আর যদি সে বাচ্চাকে যদি ব্রেস্ট ফিডিং না করায় তার ব্রেস্ট ফিডিং ক্যাপাসিটি আসলে কমতে থাকবে। সো পুরা মেকানিজমটা এইভাবে আসলে ফাংশন করে। এখন নর্মালি আসলে আমরা যেটা দেখি যে বাচ্চাকে মা যদি ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করাইতে থাকে নর্মাল পেসে সাধারণত 7 থেকে 9 মাস পর্যন্ত মিল্ক প্রোডাকশন একই রকম থাকে। বাট 7 থেকে 9 মাস পরে আস্তে আস্তে মিল্ক প্রোডাকশন কমা শুরু করে রেগুলার কন্টিনিউডভাবে ব্রেস্ট ফিডিং করার পরও। তাহলে 7 থেকে 9 মাস পরে আস্তে আস্তে আমরা দেখবো যে নর্মালি যে মিল্ক ফর্মেশনটা হচ্ছিলো সেটা আস্তে আস্তে আসলে কমা শুরু করে। তাহলে এইটুকু যখন আমরা বুঝলাম তাহলে এখানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস এখানে একটা মেজর রোল প্লে করে। সো হাইপোথ্যালামাসের মেজর রোলটা কি? ইনহিবিটরি রোল। সে আসলে প্রোল্যাক্টিনকে ইনহিবিট করে। তাহলে যদি এমন কোনো একটা পার্সনের হাইপোথ্যালামাস একটা ড্যামেজ হয়েছে অথবা হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এটার যে কানেকশনটা যেটা ছিল, তাই না? সো এইখানে যদি এমন হয় যে হাইপোথ্যালামাসে কোনো একটা ড্যামেজ হচ্ছে বা হাইপোথ্যালামিক হাইপোফ্যাসিয়াল যে পোর্টাল সিস্টেম সেখানে যদি কোনো ব্লকেড হয়, এখানে যদি কোনো ব্লকেড হয় তাহলে কিন্তু সেই ইনহিবিটরি ইফেক্ট আমি আর পাবো না। সো ইনহিবিটরি ইফেক্ট না থাকলে ক্লিনিক্যালি তাহলে হাইপোথ্যালামাসে কোনো ড্যামেজ হলে তখন দেখবো যে এই ল্যাকটেশন শুরু হয়ে যাচ্ছে, অথবা এইখানে কোনো ব্লকেড হলে আমরা দেখবো যে ল্যাকটেশন শুরু হয়ে যাচ্ছে। সো পিটুইটারি হরমোনের এই সিক্রেশনের যে ডিপ্রেসিং যে ব্যাপারটা সেটা যখন আর আসবে না তখন দেখা যাচ্ছে সেখান থেকে আমরা হয়তো অ্যাবনর্মালি তখন মিল্ক প্রোডাকশন পাইতে পারি। সো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন এইভাবে চলে আসে যে হাইপোথ্যালামাসে কোনো ড্যামেজ যদি হয় অথবা যদি আমরা দেখি যে আমাদের
এই হাইপোথ্যালামিক হাইপোফ্যাশিয়াল পোর্টাল সিস্টেম, এখানে যদি কোনো ব্লকেট যদি হয় তাহলে সেটা প্রোল্যাকটিন সিক্রেশনকে বাড়ায় দিবে, এবং সিক্রেশনকে বাড়ায় দিলে তখন আবার আমরা দেখবো যে ব্রেস্ট মিল্ক বেশি বেশি করে প্রোডাকশন হচ্ছে। হয়তোবা সে হয়তোবা ওই মুহূর্তে প্রেগনেন্ট না, মনে করি একটা মহিলা সে এই মুহূর্তে প্রেগনেন্ট না, কিন্তু তার কোনো একটা ডিজিজের কারণে হাইপোথ্যালামাসে ড্যামেজ হচ্ছে, বা কোনো একটা ডিজিজের কারণে তার এই যে আমাদের এই পোর্টাল যে সিস্টেমটা সেখানে একটা ব্লকেড হয়েছে, হাইপোথ্যালামিক হাইপোফ্যাশিয়াল পোর্টাল সিস্টেম একটা ব্লকেড হয়েছে, তাহলে দেখা যাবে কি সে প্রেগনেন্ট না হলেও তার ব্রেস্ট মিল্ক সিক্রেশন হবে। সো এটা হচ্ছে আমার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের জায়গা। সো আলটিমেটলি তাহলে এখানে একটা জিনিস আমাদের কাছে অবভিয়াস যে হাইপোথ্যালামাস একটা মেজর রোল আসলে প্লে করতেছে। এখন আমরা যখন ফিমেল সেক্সুয়াল সাইকেলটার কথা বলছিলাম, এবং সেখানে আমাদের একটা আলোচনা ছিল যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আমাদের ব্রেস্ট মিল্ক সিক্রেশনটাকে আসলে ইনহিবিট করে। এখন মনে করি যে একটা মহিলা সে আসলে মানে বার্থ হয়ে গেছে, গিভিং বার্থ ব্যাপারটা হয়ে গেছে, পার্চুরেশন হয়ে গেছে, তাহলে তো এখন তো সে তারপর এই মুহূর্তে সে তো আর প্রেগনেন্ট না, তাহলে এখন যদি তার সেক্সুয়াল সাইকেল আবার স্টার্ট হয়ে যায়, এখন যদি তার আবার আমরা যদি মেনস্ট্রুয়াল সাইকেল আবার চালু হয়ে যায়, তাহলে তো আবার ইস্ট্রোজেন আবার প্রোজেস্টেরন অ্যাপেয়ার করা শুরু করবে, রাইট? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যদি আবার অ্যাপেয়ার করা শুরু করে, তার তো আসলে মিল্ক সিক্রেশন বাধাগ্রস্ত হবে। সো এখানে ফিজিওলজির আমাদের ফাংশনটা কী থাকে, আমাদের বডির ফিজিওলজির এখানে কীভাবে ফাংশন করে। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। নর্মাল কথা কি যে যখন প্রেগনেন্সি ছিল তখন আমার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আসছিল হলো প্লাসেন্টা থেকে, এবং এরা সরাসরিভাবে মিল্ক সিক্রেশনকে বাধা দেয়। নর্মালি যখন একটা মহিলার সেক্সুয়াল সাইকেল চলমান থাকে, মেনস্ট্রুয়াল সাইকেল চলমান থাকে, সেখানে কিন্তু ওভারি থেকে ইস্ট্রোজেন, ওভারি থেকে প্রোজেস্টেরনটা পাই। তাহলে এখন তার প্রেগনেন্সি পিরিয়ড শেষ, তাহলে আবার তার সেক্সুয়াল সাইকেল শুরু হবে, আবার তার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে। মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হলে তো ওভারি থেকে আবার ইস্ট্রোজেন আসবে, ওভারি থেকে আবার প্রোজেস্টেরন আসবে, ওরা তো আবার মিল্ক সিক্রেশনকে বন্ধ করে দিবে। কিন্তু আমার তো বাচ্চাকে নার্সিং করা দরকার, বাচ্চাকে তো ব্রেস্ট ফিডিং করা দরকার। তাহলে এইখানে বডি ফিজিওলজি এটাকে কীভাবে কাউন্টার করে। সো এই কাউন্টারের পার্টটাই আমাদের এখন আমরা আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যখন মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাইতে থাকে, সেই মোমেন্টে ওভারিয়ান যে সাইকেল বা ওভুলেশন সেটা তখনও রিজিউম হয় না, সেটা কিছুদিন, এরপরও সিজেশন থাকে, কিছুদিন বন্ধ থাকে। সো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যখন বাচ্চা নিপল সাক করতেছে, বাচ্চা যখন নিপল সাক করতেছে তখন কি হলো, হাইপোথ্যালামাসে সিগন্যাল গেল, তখন আলটিমেটলি অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রোল্যাকটিন হরমোন রিলিজ হলো, তাই তো? তখন প্রোল্যাকটিন রিলিজ হচ্ছে, তাই তখন এই প্রোল্যাকটিন হাইপোথ্যালামাসের উপর ফাংশন করে। সেটা কি? প্রোল্যাকটিন হাইপোথ্যালামাসের উপর ফাংশন করে। হাইপোথ্যালামিন থেকে যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা রিলিজ হইতো, সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনটাকে সে ইনহিবিট করে। তাহলে প্রোল্যাকটিন হাইপোথ্যালামাসের উপর ফাংশন করে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সেটার সিক্রেশনকে ইনহিবিট করে। এখন এইটা যদি ইনহিবিট হয়, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে লুটিনাইজিং হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন আর রিলিজড হবে না। সো ইট উইল বি সাপ্রেসড। তাহলে পিটুইটারি গোনাডোট্রপিক হরমোন, লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এইটা এখন আর অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হইতে পারবে না। এরা যদি সিক্রেট না হয়, ওভারি থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সেটাও আসবে না। সো এই জন্য আমরা দেখি যে ল্যাকটেশনের সময় আসলে মাসিকও বন্ধ থাকে, এবং সেই মোমেন্টে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কাইন্ড অফ সাপ্রেসড অবস্থায় থাকে এবং ল্যাকটেশনটা চলমান থাকে। সো দিস ইজ হাউ ইট হ্যাপেন্স। সো নর্মালি আমরা আসলে দেখি যে নার্সিং যখন কন্টিনিউ করে তখন আসলে এটা এইভাবেই চলমান থাকে। বাট হ্যাঁ, আফটার সেভারাল মান্থস অফ ল্যাকটেশন, সাধারণত যারা রেগুলার করে না, মাঝে মাঝে সাম অফ দ্য টাইম সে হয়তো বা ল্যাকটেশন করে, বাট রেগুলার করে না, সেখানে আবার আস্তে আস্তে গোনাডোট্রপিক হরমোন রিলিজিং হরমোন এটা আবার দেখা যাচ্ছে ওভারকাম করে ফেলতে পারে। সো যারা বাচ্চাকে রেগুলার ব্রেস্ট ফিড করবে না তাদের ক্ষেত্রে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এটা আবার মানে স্টিমুলেটেড হয়ে, বা স্টিমুলেটেড না, সেটা আসলে ইনহিবিটরি ইফেক্টটা আসলে কমে যায়। রেগুলার ব্রেস্টফিডিং না করলে ইনহিবিটরি যে ইফেক্টটা ছিল প্রোল্যাকটিনে, সেই ইনহিবিটরি ইফেক্টটা কমে যায়, তখন এইটা আবার রিলিজড হওয়া শুরু করে দেয়। সো তখন লুটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন আবার চলে আসবে। ওইটা আসলে তখন আমরা দেখবো যে মান্থলি সেক্সুয়াল সাইকেল আবার মানে রিজিউম হয়ে যায়। কিন্তু বাচ্চাকে যদি মা রেগুলার আইডিয়ালি যদি আসলে ব্রেস্ট ফিডিং করে, সেখানে এই জিনিসটা সাধারণত হয় না। বাট নর্মালি এই ইফেক্টটা আমরা আসলে আপ টু
আপ টু একটা লম্বা সময় পর্যন্ত, যতদিন সে আসলে মানে কমপ্লিট ব্রেস্ট ফিডিং করতেছে, মোটা দাগে আসলে আমরা এটা বেশ কিছুদিন আসলে পেতে পারি। সো দিস ইজ দ্য থিং। সো আফটার সেভারাল মান্থস অফ ল্যাকটেশন, যদি কিছু কিছু মা যারা বেবিকে রেগুলার ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, হয়তো বা মাঝে মাঝে করাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা দেখবো যে মান্থলি সেক্সুয়াল সাইকেলটা শর্টলি সেটা আবার রিজিউম হয়ে যায়। হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু মহিলার ক্ষেত্রে রেগুলার আইডিয়াল নার্সিং করার পরও সেটা চলে আসতে পারে। এটা কাইন্ড অফ একটু ম্যান টু ম্যান একটু ভ্যারি হইতে পারে বা কিছু এক্সেপশনাল কেস আসতে পারে। সো মোটামুটি আমাদের এই ক্লাসে আমরা আসলে ল্যাকটেশনের মোটা দাগে একটা আলোচনা করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা অক্সিটোসিনের রোলটা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।